ফুটো বলে যে আর এই মুহূর্তে আমি হলাম তোমাদের সবচেয়ে বড় শত্রু। আর সে সাউন্ড ভিলেজের নিনজাদেরকে বলে তোমাদেরকে কে বলেছে তোমরা এখানে লড়াই করতে পারবে? তোমরা সবাই কি পরীক্ষা শুরু হওয়ার আগেই ফেল হতে চাও? তখন সাউন্ড ভিলেজের নিনজারা বলে যে আমাদের ক্ষমা করে দিবেন স্যার, আমরা এরপর থেকে আর কোনো কিছুই করব না। ঠিক আছে পরের বার আমি তোমাদেরকে ওয়ার্নিং দিব না, সরাসরি ডিসকোয়ালিফাই করে দিব। আর বলে যে আমার পারমিশন ছাড়া একে অপরের উপরে আক্রমণ করা একেবারেই নিষেধ। আর যদি কেউ আমার সাথে তর্ক করার চেষ্টা করে তাহলে তার পরিণতি অনেক খারাপ হবে। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? আর তার কথা শুনে সেখানে থাকা সবাই একেবারে শান্ত হয়ে যায়। তো চলো এখন আমরা আমাদের পরীক্ষার প্রথম পার্টকে শুরু করি। এখন তোমাদের সবাইকে একটা নাম্বার দেওয়া হবে, আর এই নাম্বারই ডিসাইড করবে যে তোমাদের কোথায় বসতে হবে। আর এরপরেই তোমাদের একটা লিখিত পরীক্ষা শুরু হবে। আর তারপরেই সেখানে একটা লোক খাতা কলম নিয়ে আসে, যেটা দেখে নারুতো একেবারে অবাক হয়ে যায়, কারণ নারুতো লেখাপড়ায় আমার মতোই ঠিক একেবারেই ভালো না। নারুতো বলে যে না, আমি লিখিত পরীক্ষা দিতে চাই না। যাই হোক, এরপরে সবাই যার যার জায়গায় বসে পড়ে। নারুতোর জন্য এই পরীক্ষাটা অনেক বেশি কঠিন হবে, কারণ নারুতো এখন পর্যন্ত লিখিত পরীক্ষায় ঠিকভাবে পাশ করতে পারেনি। কিন্তু সাকুরা অনেক বেশি কনফিডেন্ট ছিল। তখন নারুতো দেখতে পায় যে নারুতোর পাশেই হিনাটা বসে আছে। হিনাটা নারুতোকে বেস্ট অফ লাক বলে। তারপরে ইবিকো মোরিনো এই পরীক্ষার কিছু নিয়ম বলে। আমি তোমাদেরকে নিয়মটা একবারই বলবো, এই জন্য ভালোভাবে শুনবে। এই পরীক্ষার মধ্যে তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, আর তোমাদের পুরো টিমের মোট রেজাল্টে তোমরা পাশ করবে। যেটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়, বিশেষ করে সাকুরা চিন্তা করে যে তার তো সাসকের উপরে পুরো বিশ্বাস আছে যে সাসকে পাশ করে ফেলবে। কিন্তু নারুতো কি করবে? নারুতো তো 1 নাম্বারের গাদা। আর শেষ নিয়ম হলো যে পাশে যে লোকেরা বসে রয়েছে তারা তোমাদের উপরে সবসময় নজর রাখবে, আর যদি তারা তোমাদেরকে নকল করতে দেখে ফেলে তাহলে তোমাদের পয়েন্ট কেটে নেওয়া হবে। এই জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই, চিটিং করবে না। তারা তোমাদের উপরে অনেক কঠিন ভাবে নজর রাখবে। যদি তোমাদেরকে 5 বার নকল করতে ধরে ফেলে তাহলে তোমাদের পুরো টিমকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। আর যদি তোমরা আসলেই নিনজা হতে চাও তাহলে আমাকে দেখাও যে তোমরা এই পরীক্ষাকে কিভাবে কমপ্লিট করবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি কেউ শূন্য পায় তাহলে তার পুরো টিমকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এটা শোনার পরে সাসকে এবং সাকুরার পুরো গান ফেটে যায়, আর নারুতো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। নারুতো চিন্তা করে যদি নারুতো ভুল করেও শূন্য পেয়ে যায় তাহলে সাকুরা আর সাসকে ওকে ছাড়বে না। যাই হোক, তারপরে ওদেরকে 10টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 10 ঘন্টা সময় দেওয়া হয়। তোমাদের এখন 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নকে দেওয়া হবে, যেগুলোর তোমরা উত্তর দিতে পারবে। আর 10 নম্বর প্রশ্নটা তোমাদেরকে 50 মিনিটের পরে দেওয়া হবে। তারপরে তাদের পরীক্ষা শুরু হয়ে যায়। সবাই নিজেদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকে। সাকুরা এই সবগুলো প্রশ্নের উত্তর জানে, কিন্তু তার নারুতোর জন্য চিন্তা হচ্ছিল, কারণ যদি নারুতো ফেল হয়ে যায় তাহলে ওরা দুজনও ফেল হয়ে যাবে। নারুতো নিজের মাথা ধরে বসেছিল। তখন চিন্তা করে আমি ভয় পাচ্ছি কেন? এটা তো একটা সাধারণ পরীক্ষা, আমার শুধু শান্তি মতো এই পরীক্ষাকে কমপ্লিট করতে হবে। তারপরে নারুতো প্রশ্ন পড়তে শুরু করে। এটা কি? আচ্ছা, প্রথমটাকে বাদ দাও, দ্বিতীয়টা পড়ি। আচ্ছা, এটাও হবে না, আরেকটা দেখি। এইভাবে করতে করতে পুরো প্রশ্নই শেষ হয়ে যায়। নারুতো একেবারে ঠিক আমার মতোই করতেছে। নারুতো বলে যে ভুইলা যাবাই, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার দ্বারা হবে না। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, এখন শুধু আমার কাছে একটা রাস্তাই আছে, আমাকে চিটিং করতে হবে। তখন পাশ থেকে হিনাটা বলে যে নারুতো, যদি তুমি চাও তাহলে আমার প্রশ্ন থেকে দেখতে পারো। কিন্তু নারুতো হিনাটার উপরে সন্দেহ করতে শুরু করে যে হিনাটা আমাকে প্রশ্ন কেন দেখাতে চায়। তখন হিনাটা বলে যে আমি চাই আমরা সবাই পাস হয়ে যাই। নারুতো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর যখন নারুতো হিনাটার প্রশ্ন দেখে লেখতে শুরু করবে তখনই নারুতোর পাশ দিয়ে একটা কুনায় চলে যায়, আর নারুতোর পিছনে বসে থাকা একটা ছেলের পেপারের মধ্যে গিয়ে পড়ে। আর ওই চুনিন বলে যে আমি তোমাকে 5 বার চিটিং করতে ধরে ফেলেছি, এই জন্য এখন আমি তোমাকে এবং তোমার পুরো টিমকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছি। তারপরে তাদেরকে টেনে বাইরে বের করে দেওয়া হয়। আর এটা দেখার পরে নারুতো অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এই কারণেই নারুতোর চিটিং করার ইচ্ছা একেবারে মরে যায়। আর নারুতো হিনাটাকে নিষেধ করে দেয় যে আমাকে হেল্প করার দরকার নেই। আসলে নারুতো চায় না যেন নারুতোর জন্য হিনাটারও কোনো প্রবলেম হয়। এমনি বেচারা যতই শয়তানি করুক না কেন অনেক ভালো। আর আমরা দেখতে পাই যে নারুতো এগুলো বলে তো ফেলেছে, কিন্তু পরে কাঁদতাছে আর চিন্তা করে যে ভাই এখন আমার কি হবে। তখন সাকুরা চিন্তা করে যে সময় চলে এসেছে আমার প্রতিভাকে দেখানোর, আর এখন শুধু এটাই দেখতে হবে যেন নারুতো কোনো বোকামি না করে। এই সবগুলো প্রশ্ন অনেক বেশি অ্যাডভান্স, হাই স্কুলের স্টুডেন্টরাও এগুলো পারবে না। নারুতো এই প্রশ্নের উত্তর দিয়ে কখনোই পাশ হতে পারবে না, কারণ নারুতো প্রাইমারি স্কুলের প্রশ্নতেই ফেল করে। এরপরে সাকুরা নিজের প্রশ্নের উত্তর দিতে শুরু করে, আর তখন আমাদের সাসকেকে দেখানো হয়। সাসকে অনেক কুল ভাবে বসে রয়েছে আর চিন্তা করে যে এখানে যতগুলো প্রশ্ন আছে এগুলোর মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তরও আমি পারি না। সাসকে চিন্তা করে এই প্রশ্নগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছে যে আমাদের চিটিং করা ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন হবে, আর তারা আমাদেরকে একবার চিটিং করতে ধরতে পারলেই 2 পয়েন্ট করে কেটে ফেলে। তখন সাসকে বুঝতে পারে যে এটা শুধু লিখিত পরীক্ষার ব্যাপার না, আসলে তারা আমাদের ইন্টেলিজেন্স দেখতে চায় না, তারা এটা দেখতে চায় যে আমরা তথ্য সংগ্রহ করতে কত বেশি পারদর্শী। তারা আমাদেরকে চিটিং করা থেকে থামাতে চায় না, তারা চায় যে আমরা যেন চিটিং করি। সাসকে চিন্তা করে নারুতো তুমি এটা করতে পারবে, তুমি নিজের মাথার ব্যবহার করো। আর সাসকের এই চিন্তা একেবারে সঠিক ছিল, কারণ আমরা দেখতে পাই যে বাকি সকল নিনজারা
নিজেদের এবিলিটির ব্যবহার করে চিটিং করছিল, যেমন কিবা নিজের কুকুর আকামারুর ব্যবহার করে চিটিং করছিল, আর ইনো নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে সাকুরার বডিতে এসে সকল প্রশ্নের উত্তর জেনে নেয়, আর শিনো নিজের পোকার ব্যবহার করে সকল প্রশ্নের উত্তর জেনে নেয়, আর সবচেয়ে শক্তিশালী জ্ঞানী নেজি নিজের ব্যাকুগানের ব্যবহার করে তার সামনে বসে থাকা ছেলের বডির আরপার থেকে তার প্রশ্নের উত্তর দেখে ফেলে, আর সাসকেও নিজের শারিঙ্গানের ব্যবহার করে তার সামনে বসে থাকা ছেলের হাতের মুভমেন্টকে কপি করে সকল প্রশ্নের উত্তর লিখতে থাকে। এখন 20 মিনিট পার হয়ে গেছে, কিন্তু নারুতো এখনো একটা প্রশ্নের উত্তরও লেখে নাই, আর এখন নারুতোর জন্য 10 নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি নারুতো ওই 10 নম্বর প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে নারুতোর পুরো টিম ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এখন 10 নম্বর প্রশ্ন আসতে মাত্র 10 মিনিট বাকি ছিল, যে কারণে সেখানে থাকা সবাই অনেক বেশি নার্ভাস হয়ে যায়, আর নারুতো তো এখন পর্যন্ত একটা প্রশ্নের উত্তরও লেখে নাই। তখনই ইবিকো বলে যে এখন সবাই তৈরি হয়ে যাও, এখন আমি তোমাদেরকে 10 নম্বর প্রশ্নটা বলবো, কিন্তু তার আগে এই প্রশ্নটার কিছু নিয়ম আছে, তোমরা কি ওইটার উত্তর দিতে চাও নাকি দিতে চাও না। যেটা শোনার পরে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তখন একটা মেয়ে বলে যে যদি প্রশ্নের উত্তর দিতে নিষেধ করে দেই তাহলে কি হবে। এতে ইবিকো বলে যে যদি তারা এটা করে তাহলে তাদের বাকি প্রশ্নের উত্তরও নেওয়া হবে না, তার মানে হলো তারা 0 পাবে আর ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর তারপরে হলো যদি তারা ওই প্রশ্নের উত্তর লেখে আর সেটা ভুল হয়ে যায় তাহলে তারা কখনোই ভবিষ্যতে চুনিন এক্সাম দিতে পারবে না। আর এটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে ভয় পেয়ে যায়। তখন কিবা বলে যে এখানে এমন লোক আছে যারা চুনিন এক্সামকে এর আগেও দিয়েছে। ইবিনো বলে যে এইবার তোমাদের ভাগ্য খুবই খারাপ, কারণ আমি তোমাদের পরীক্ষক হয়েছি, আমি প্রথমে এই নিয়মকে বানাইনি কিন্তু এখন বানিয়ে দিয়েছি, তোমরা এখনই চাইলে এখান থেকে যেতে পারো আর পরের বছর আবারও ট্রাই করতে পারো। এখন যারা 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে চায় না তারা নিজেদের হাত তুলতে পারো আর এখান থেকে যেতে পারে। আর এটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে কনফিউজ হয়ে যায়, আর নারুতোর অবস্থা তো একেবারেই খারাপ। তখনই নারুতো আশেপাশে দেখতে পায় কিছু স্টুডেন্টেরা নিজেদের হাত তুলতে শুরু করে দিয়েছে, মানে তারা অলরেডি হার মেনে নিয়েছে। এখন কিছু সময় পার হয়ে যায় কিন্তু নারুতো নিজের হাত তোলেনি। সাকুরার নারুতোকে এইভাবে দেখে অনেক কষ্ট হচ্ছিল। সাকুরা মনে মনে চিন্তা করে কোনো ব্যাপার না, নারুতো নিজের হাত তুলে ফেলো, আমরা আবারও পরের বছর ট্রাই করতে পারবো। সাকুরা চিন্তা করে যে নারুতো তো কখনোই হার মানবে না, এই জন্য আমি নিজের হাত তুলে ফেলি। আর সাকুরা যখন নিজের হাত তুলছিল তখনই নারুতো নিজের হাত তুলে ফেলে, আর সাসকে এবং হিনাটা এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু নারুতো নিজের হাতকে টেবিলের মধ্যে অনেক জোরে আঘাত করে আর চিল্লায় বলে যে তুমি যেটাই করো না কেন আমি কখনোই হার মানবো না, যদি আমি নিজের সারা জীবনও একটা জ্ঞানীন হয়ে থেকে যাই তারপরেও আমি হার মানবো না, কারণ আমি একদিন হোকাগে হতে চাই। আর নারুতোকে এইভাবে কথা বলতে দেখে বাকিদের মনের মধ্যেও সাহস চলে আসে। তখন ইবিকো নারুতোকে বলে যে একটু সাবধানে, তোমার এই সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে পাল্টে দিতে পারে। তখন নারুতো বলে যে এটা কখনোই হবে না, আমি নিজের ওয়াদাকে কখনোই ভঙ্গ করি না। তখনই ইবিকো মরিনো বলে যে তাহলে এখন শুধু একটা কথাই বলা বাকি আছে, আর সেটা হলো তোমরা সবাই চুনিন এক্সামের প্রথম ধাপকে পাশ করে ফেলেছো। আর এটা শোনার পরে রোমের মধ্যে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সাকুরা জিজ্ঞাসা করে যে ভাই কি হয়েছে, এখানে কি হলো। তখন লোকটা বলে যে 10 নম্বর প্রশ্ন বলতে আসলে কিছুই ছিল না, আসলে 10 নম্বর প্রশ্নে তারা কিভাবে আচরণ করে সেটাই তাদের উত্তর ছিল। আর প্রথমে যে 9টা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা তো টাইম পাস ছিল, সে শুধু এটা দেখতে চেয়েছে এরকম পরিস্থিতি হলে তারা কি করবে। আমরা তো শুধু এটা দেখতে চেয়েছিলাম তোমরা কিভাবে তথ্যকে সংগ্রহ করো, তোমাদের মধ্যে থেকে কয়েকজন নিজেদের ট্যালেন্টের ব্যবহার করে খুব ভালো চিটিং করেছো। সবসময় মনে রাখবে যদি তোমাদের কাছে তথ্য না থাকে তাহলে সেটা অনেক বিপজ্জনক, এতে প্রাণ যেতে পারে অথবা ভিলেজের উপরে বিপদ আসতে পারে। আরেকটা কথা, 10 নম্বর প্রশ্ন আসলে তোমাদের সাহসকে দেখার জন্য বানানো হয়েছে, বিপদে সাহস নেই তারা কখনোই চুনিন হতে পারবে না। এখন এই পরীক্ষা এখানেই শেষ হলো। আর এটা শোনার পরে নারুতো অনেক বেশি খুশি হয়। তখনই জানালা ভেঙে সেখানে আরেকজন চলে আসে, সে বলে যে আমি হলাম তোমাদের পরের এক্সামিনার, পরের পরীক্ষার জন্য সবাই রেডি হয়ে যাও। কিন্তু সে অবাক হয়ে যায় কারণ সেখানে অনেকগুলো স্টুডেন্ট ছিল। সে ইবিকোকে জিজ্ঞাসা করে এতগুলো স্টুডেন্ট বেঁচে গেল, তুমি কি সফট হয়ে গেলে নাকি। আর সে বলে কালকে সকালে তোমরা সবাই আমার সাথে দেখা করবে, এখন তোমরা এখান থেকে যেতে পারো। আর সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে ইবিকো সবার প্রশ্নগুলোকে সংগ্রহ করতে শুরু করে, কিন্তু যখন সে নারুতোর পেপারকে হাতে নেয় তখন একেবারে অবাক হয়ে যায় আর চিন্তা করে যে তাহলে আমি আজকে এমন একটা ছেলেকে পাশ করে দিয়েছি যে একটা প্রশ্নের উত্তর দেয়নি। যাই হোক, এর সাথে আমরা 4 নাম্বার পার্টটাকে এখানেই শেষ